নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, গল্পের ফেরিওয়ালা অরিজিনালস, আপনাদের প্রিয় গোয়েন্দা অগ্নির নতুন তদন্ত, রাজদীপ চক্রবর্তীর কলমে মহিষাসুর মার্ডার্স। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, ডিটেকটিভ অগ্নির ভূমিকায় সুদীপ্ত সরকার, আব্দুলের ভূমিকায় মৃন্ময় মান্না, খুনির ভূমিকায় সৌমিক, অঞ্জলির ভূমিকায় বর্ণালী দে বর্মন, ইন্সপেক্টর মৈত্রর ভূমিকায় অতনু, চম্পার ভূমিকায় মৌমিতা, পূজার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, শাগনিকের ভূমিকায় জয় ভট্টাচার্য ও পুরোহিতের ভূমিকায় আবির। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, রাজদীপ চক্রবর্তীর কলমে ডিটেকটিভ অগ্নির গল্প মহিষাসুর মার্ডার্স। ঘড়ির কাঁটা তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। সোনাগাছির সরু গলিতে লাল নীল বাল্ব জ্বলছে আধো আলোয়। পুজোর আগে গলির প্রতিটা ঘরে সাজসজ্জার আভাস আছে। বাঁশের খুঁটি, কাগজের কাটা লণ্ঠন, ফড়িংয়ের মতন উড়ে বেড়ানো আলো। বাইরে হালকা ঢাকের আওয়াজ ভেসে আসছে। দূরে কোনো ক্লাব প্যান্ডেল সাজাচ্ছে। একটি অন্ধকার সিঁড়ি বেয়ে ওপরে উঠল এক মাঝবয়সী পুরুষ। কালো রঙের শার্ট, গলা একটা মাফলারের মতো কাপড়, চোখে অদ্ভুত ঝলক। দরজা টোকা পড়তে ঘরের দরজা খুলে দিল একটি মেয়ে। পরনে রঙিন শাড়ি, গলায় কাঁচের হার, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। মেয়েটি এই সোনাগাছিরই একজন পতিতা, নাম চম্পা। সে মুচকি হেসে বলল, আসো বাবু, বসো। রাত তো একেবারে গাঢ় হয়ে এসেছে। বাইরে পুজোর গান শুনতে পাচ্ছ? এবারেও মা আসছেন। মা, তোমাদের এই ঘরের থেকেই নাকি মায়ের পুজোর মাটি আনা হয়? বলো তো কেন এমন হয়? চম্পা একটু চমকালো, সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, জানো না, প্রতিবার দুর্গাপুজোর আগে পুরোহিতরা এসে এখানে মাটি নেয়। আমাদের ঘরের দোরগোড়ায় মাটি, বলে পতিতাদের ঘরে পাপ ধুয়ে যায়। যে পুরুষ এখানে আসে সে তার শীলতা পবিত্রতা সব বাইরে ফেলে ভেতরে ঢোকে। সেই পাপের ত্যাগ করা মাটি দিয়েই প্রতিমা করা হয়। মা দুর্গা সেই মাটিকে নিজের শক্তি করেন। ভুল ভুল, সবটাই ভ্রান্ত বিশ্বাস। পাপ ধুয়ে যায়? হাস্যকর। মানুষ এখানে আসে কামনা পূরণ করতে, তারপর চলে যায় আরও নোংরা হয়ে। এ মাটি কখনো পবিত্র হতে পারে না। তুমি কে গো বাবু? কেমন কথা বলছো? মা দুর্গার মাহাত্ম্য নিয়ে সন্দেহ? মা, তুমি জানো না আমি কে? আমি মহিষাসুর, সেই অসুর যাকে তোমরা প্রতিবার মিথ্যে গল্প বানিয়ে হত্যা করাও। মা দুর্গা আমাকে প্রতিবার মারে আর তোমরা হেসে খেলে জয় জয়কার করো। কিন্তু এবছর আমি ফিরেছি। ওরে বাবা, তুমি বুঝি নাটক করছো? অমন করে চোখ বড় করো না, ভয় লাগছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু শোনো, আজ তোমার কথা লিখে রাখা হবে রক্তে। তোমরা যারা মায়ের সৈনিক, যারা তাঁর শক্তিকে পুজো করো, তোমরা একে একে মরবে। কি বলছো? আমি তো পাপী মেয়ে, আমি কারো সৈনিক নই। আমি তো শুধু... না, তুমি সেই দ্বার। তোমাদের ঘরের মাটি দিয়েই তো দুর্গার প্রতিমা তৈরি হয়। তোমরা না থাকলে মা দুর্গার অস্তিত্বই থাকতো না। তাই আজ প্রথম আঘাত পড়বে তোমার গলায়। লোকটা পকেট থেকে একটা চকচকে ছুরি বের করলো। আলো পড়তেই ব্লেডটা ঝলসে উঠল। চম্পা পিছিয়ে যেতে যেতে কাঁপা গলায় বলল, না বাবু, এমন করো না। মা দুর্গা তোমায় ক্ষমা করবেন না। মা তো অসুরকেও ক্ষমা করেন। তুমি তাকে ভুল বুঝছো। মিথ্যা! মা কখনো ক্ষমা করেনি। তিনি কেবল রক্ত চান। আমার রক্ত তিনি নিয়েছিলেন,
এখন সময় এসেছে তার রক্ত নেওয়ার। চম্পা দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু পুরুষটির হাত তার চুল মুঠো করে টেনে নিল। গলায় ছুরির ঠান্ডা ধার ঠেকিয়ে বলল, আজ থেকে শুরু হবে মহাযজ্ঞ। তোমার রক্তে লেখা হবে প্রথম শ্লোক। ছুরির ঝলক নামল। মুহূর্তে গলা কেটে গেল চম্পার। লাল রক্ত ছিটকে পড়ল সাদা চাদরে। মৃদু গড়গড় শব্দ করে মেঝেতে লুটিয়ে পড়ল তার শরীর। লোকটা হুঁশহীন দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে রইল, তারপর হাতে রক্তটা মাটিতে মুছে নিল। এই মাটি হবে আসল, এখানে পাপ নয়, অসুরের জয় লেখা থাকবে। ঘর অন্ধকার হয়ে এলো। বাইরে ঢাকের তীব্র শব্দ হচ্ছিল, যেন বলছে মা আসছে, মা আসছে। কিন্তু সেই ঘরে এক অদৃশ্য দানবের উন্মাদনা জন্ম নিল। লেক প্লেসের ফ্ল্যাটের বারান্দায় বসে সকালের হালকা রোদ মেখে সিগারেট ধরালেন অগ্নি। বয়সের রেখা মুখে পড়েছে, কিন্তু চোখে এখনো সেই তীক্ষ্ণ দৃষ্টি। পাশে তার ছোট্ট সাদা কুকুর কোড়া লেজ নাড়ছে, কখনো হঠাৎ ঘেউ ঘেউ করছে। আব্দুল একপাশে বসে খবরের কাগজ পড়ছিলেন। বললেন, আরে অগ্নি, তোর কোড়াটাকে সামলাস তো। এই পুজোর হাওয়ায় ওর মাথাটা গেছে মনে হয়। বুঝলি, ঢাক ঢোলের গন্ধ কুকুরও টের পায়। পুজো মানেই উত্তেজনা, মানুষ হোক বা পশু। ঠিক তখনই নিচে গাড়ি এসে দাঁড়ালো, শাগনিকে পাঠানো। চল রাজারহাট যাই। তোকে ছাড়া শাগনিক আজ কোথায় থাকতো কে জানে। ভাগ্যিস আমার অভিজ্ঞতা কাজে লেগেছিল, নয়তো মিথ্যা মামলায় ছেলেটার জীবন শেষ হয়ে যেত। কোড়াকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসলেন অগ্নি। আব্দুল সামনের সিটে বসলেন। গাড়ি ধীরে ধীরে বেরোলো শহরের ব্যস্ত রাস্তায়। বালিগঞ্জ থেকে সল্টলেকের রাস্তা জুড়ে সর্বত্র প্যান্ডেল সাজানোর ধুম। মাসের কাঠামো, রঙিন আলো, কাগজ কাটার অলংকার। আব্দুল বেশ উৎসাহ নিয়ে বললেন, দেখলি অগ্নি, কলকাতা কিভাবে বদলে যায়। দেবীর আগমনে শহরটাই যেন একটা অন্য রূপ নেয়। উৎসবের পেছনে যে কাহিনী আছে সেটাই আসল। মা দুর্গা মানে শুধুই আনন্দ নয়, যুদ্ধ। যুদ্ধ, হ্যাঁ, কিন্তু মহিষাসুরটা আসলে কে ছিল জানিস? আমরা তো শুধু শুনেছি যে দেবী তাকে মেরেছিলেন। মহিষাসুর ছিল অসুর বংশীয় রাজার ছেলে। তার বাবা রম্ভ, এক অসুর, আর মা ছিলেন গাভী মহিষী, তাই তার নাম মহিষাসুর। সে একাধারে অসুর আর পশুর প্রতীক, কিন্তু তার শক্তির উৎস ছিল ব্রহ্মার বর। আমি পড়েছি মহিষাসুর এমন বর পেয়েছিলেন যে দেবতা কিংবা মানুষ কেউ তাকে মারতে পারবে না। তাই তো দেবতারা মিলে এক নারীর সৃষ্টি করল, দেবী দুর্গা। ঠিক তাই। ভাবতো, অসুর এত শক্তিশালী হয়ে উঠেছিল যে দেবলোক কেঁপে উঠেছিল। ইন্দ্র, বায়ু, বরুণ সহ সব দেবতা পরাজিত। মহিষাসুর 3 দিন 3 রাত দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছিল। তার রূপ ছিল ভয়ঙ্কর, কখনো মানুষ, কখনো মহিষ, আবার কখনো সিংহ। আর দেবী তখন দেবতাদের শক্তি নিয়ে আবির্ভূতা হলেন। শিবের ত্রিশূল, বিষ্ণুর চক্র, ইন্দ্রের বজ্র, সব অস্ত্র তাঁর হাতে। আসলে পুরাণে মহিষাসুর শুধু খলনায়ক নয়, শক্তির প্রতীকও। তাই তো প্রতিবার দুর্গাপুজোর সময় আমরা এই লড়াই নতুন করে স্মরণ করি। কোরা তখন জানলা দিয়ে মাথা বার করে হাওয়া খাচ্ছে। হঠাৎ রাস্তার ধারে ঢাক পড়তেই সে ঘেউ ঘেউ শুরু করলো। কোড়াটা যেন বলছে, আমাকেও নাও লড়াইতে। কোড়া যদি মহিষাসুর হতো, তাহলে দেবীকে কিভাবে হারাতে হতো বলতো? দুজনেই হেসে উঠলেন। গাড়ি তখন বাইপাস ধরে রাজারহাটের দিকে এগোচ্ছে।
রাজারহাটে সাগ্নিকদের উঁচু আবাসনটা তখন আলোয় ঝলমল করছে। গেটে বিশাল তরুণ, হাতে লেখা শারদীয়া মহোৎসব 2025। ভেতরে ঢুকিয়ে দেখা গেল বাচ্চারা ফুলঝুরি জ্বালাচ্ছে, মহিলারা উলুধ্বনি দিচ্ছে। লিফটের সামনে দাঁড়িয়ে ছিল সাগ্নিক, চশমা পরা ভদ্র দর্শনার লোক। পাশে তার স্ত্রী পূজা, একটা লাল শাড়ি পরে, হাতে সাজানো থালা। সাগ্নিক বেশ খুশি হয়ে বলল, অগ্নি স্যার, আপনাকে পেয়ে আজ আমি ধন্য। আর এই নিশ্চয় আপনার বন্ধু আব্দুল। স্বাগতম, স্বাগতম আপনাদের দুজনকেই। ধন্যবাদ শাগ্নি। আমন্ত্রণ না করলে তো পুজোর আনন্দই অসম্পূর্ণ থাকতো। আসুন দাদা, আপনি না থাকলে হয়তো এই পুজো আমাদের অন্ধকারেই কাটাতে হতো। পূজা ওদের দুজনের কপালে আর কোরার মাথাতেও সিঁদুরের টিপ দিল। কোরা অবাক হয়ে শুকশুক করতে লাগলো, যেন বুঝতেই পারছে না কি হচ্ছে। আব্দুল হেসে বললেন, দেখ, এ কোরা যেন ভাবছে আমিও কি এখন দেবী হয়ে গেলাম নাকি। সবাই হেসে উঠল। ভেতরে নিয়ে যাওয়া হলো তাদের ফ্ল্যাটে। সাজানো ড্রয়িং রুম, টেবিলে মিষ্টি আর ফল। বারান্দা থেকে দেখা যাচ্ছে আলো ঝলমলে পুজো মণ্ডপ। সাগ্নিক বলল, আজ রাতে দেবীর বোধন হবে, আপনাদের নিয়েই যাব। এর মধ্যে কিছু খেয়ে নিন। বোধন মানে যুদ্ধের আগে সৈনিকদের শপথ। মনে রেখো, দেবী যখন মহিষাসুরকে মারতে গেলেন তখন দেবতারা তার হাতে অস্ত্র দিয়েছিলেন। হ্যাঁ, প্রতিটি অস্ত্র যেন প্রতিটি শক্তির প্রতীক। আসলে প্রতিবারের পুজো আমাদের ভেতরের মহিষাসুরকে মেরে ফেলার অঙ্গীকার। কিছুক্ষণের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বাইরে কেবল ঢাকের আওয়াজ ভেসে আসছিল। পূজা একটু হেসে বলল, আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমাদের আবাসনের মঞ্চেই আপনারা বসে বক্তৃতা দেবেন। আগে আমরা বক্তৃতা নয়, ওই লুচি আলুর দমের প্রতি বেশি আগ্রহী। সবাই আবার হেসে উঠল। সন্ধ্যার পর কলকাতার এক পুরনো মন্দির। মন্দির চত্বরে শিউলি ফুলের গন্ধ, ধূপের ধোঁয়া, সব মিলিয়ে বেশ একটা ভক্তিময় পরিবেশ। এই সময় মন্দির একটু ফাঁকা। দেবী মূর্তির শেষ তুলির টান চলছে। পুরোহিত মশাই পুজো শেষ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই একজন লোক নিঃশব্দে ঢুকলো মন্দিরে। তার চোখে এক ধরনের উন্মাদনা, হাতে একটা কাপড়ে মোড়া কিছু একটা। পুরোহিত একটু মৃদু হাসি দিয়ে বলল, কে তুমি বাবা? প্রণাম করতে এসছো নাকি? আরে মা দুর্গা তো এখনো পুরো সেজে ওঠেননি, তবে তাঁর চরণে যে কোনো সময় ভক্তি নিবেদন করা যায়। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। ভক্তি? হ্যাঁ, ভক্তি মানে দাসত্ব। তোমরা সবাই সেই দাসত্বের প্রতীক। মা দুর্গার নাম করে মানুষকে বোকা বানাও। কি বলছো বাবা? দুর্গা হলেন শক্তির প্রতীক, তিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন। ভুল। আমি শক্তি, আমি মহিষাসুর। তোমাদের দেবী আমাকে প্রতারণা করে হত্যা করেছিল। আজ আমি ফিরে এসেছি। একে একে সব ভক্ত, সব সৈনিককে শেষ করব। মা দুর্গার কোনো অনুসারী বাঁচবে না। পুরোহিত ভয় পিছিয়ে গেলেন। ঠোঁটে মৃদু মন্ত্র, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। থামো, ওই নাম জপবে না। ওই নামেই তোমাদের ধ্বংস হবে। সে কাপড়টা ছিঁড়ে ফেললো। বেরোলো ঝকঝকে ধারালো একটা ছুরি। আলোয় ছিকমিক করে উঠল। পুরোহিত কাঁপা গলায় বলল, পাপ করো না বাবা, পাপ করো না। মা দুর্গার রোষ ভয়ঙ্কর, রক্তপাত করো না এই মন্দিরে। আমি পাপ করছি না, আমি মুক্তি দিচ্ছি। তোমাদের এই ভক্তির ভেলকি শেষ হবে আজ থেকেই। আমি মহিষাসুর, তোমরা সব আমার শত্রু। সে ঝাঁপিয়ে পড়ল পুরোহিতের উপর। পুরোহিত চিৎকার করলো, মা মা দুর্গা রক্ষা করো। পরক্ষণে এই ছুরির আঘাতে তার গলা কেটে গেল। রক্ত ছিটকে পড়ল সিঁদুর মাখা সিঁড়িতে। চারদিকে যেন হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এলো। লোকটা মৃতদেহের দিকে তাকিয়ে নিল। তার ঠোঁটে উন্মাদ হাসি। এক একটা ইঁদুরকে শেষ করছি,
দেবীর সিংহকে দুর্বল করছি, শেষে দেবীও টিকবে না। মহিষাসুর আবার জেগে উঠেছে। সে মন্দিরের মূর্তির দিকে তাকালো। মা দুর্গার চোখ যেন রক্ত লাল হয়ে তাকিয়ে আছে তার দিকে। সে চিৎকার করে বলে উঠল, তাকিয়ে থাক দুর্গা, শিগগিরই তোর অনুগামীদের কেউ বাঁচবে না। এবার তুইও নামবি যুদ্ধক্ষেত্রে, আর তখন আমি তোকে শেষ করব। লোকটা ছুরিটা কাপড়ে মুড়ে দ্রুত সরে গেল। বাইরে দূরে ঢাকের আওয়াজ, উলুধ্বনি, আনন্দধ্বনি, কিন্তু ভিতরে পড়ে রইল পুরোহিতের নিথর দেহ। আর চারদিকে ধূপ ধোয়ার গন্ধের সঙ্গে মিশে গেল রক্তের গন্ধ। আবাসনের প্যান্ডেলটা তখন আলোকমালায় ঝলমল করছে। চারিদিকে ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, বাচ্চারা এদিক ওদিক দৌড়চ্ছে। কারোর হাতে বেলুন, কারোর হাতে রঙিন মুখোশ। প্যান্ডেলের ভেতরে এক কোণে চেয়ার পাতা, সেখানে বসে আছেন অগ্নি, আব্দুল আর কোরা। সামনে গরম গরম সিঙ্গারা আর কাগজের কাপে ধোঁয়া ওঠা চা। আব্দুল চায় একটা চুমুক দিয়ে বললেন, ও অগ্নি, বলছিলাম না এই কলকাতার পুজোর মজা কোথাও নেই। এই সিঙ্গারা, চা, সঙ্গে ঢাক, এটাই তো আসল বিলাসিতা। বিলাসিতা নয়, এটাই বাঙালির প্রাণ। কোরা তখন আব্দুলের পায়ের কাছে শুয়ে আছে। হঠাৎ ঢাকের জোর আওয়াজ শুনে ঘেউ ঘেউ করে উঠল। আরে বাবা, তুইও বুঝলি এটাই পুজো? এবার কি তোর জন্য অঞ্জলি দিতে হবে নাকি? অগ্নি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পুরোহিত, যিনি প্রতিদিন এখানে পুজো করাচ্ছেন, হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে দিলেন তিনি। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর তার চোখ হঠাৎ জলে ভরে গেল, কণ্ঠস্বর কাঁপছে। তিনি চেঁচিয়ে উঠলেন, না না, এটা হতে পারে না বাবা! চারপাশে সবাই চমকে উঠল। পূজা বলল, কি হয়েছে দাদা? পুরোহিত ফোনটা নামিয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমার বাবা, যিনি ওদিকে মন্দিরে পুজো করেন, তাকে তাকে খুন করেছে কেউ। চারিদিকে শোরগোল পড়ে গেল। মহিলারা মুখে হাত দিলেন, বাচ্চারা আঁকড়ে ধরল মায়েদের আঁচল। অগ্নি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। কোথায় মন্দির? চলো তো, এখনই যাই। রাজারহাট থেকে আধ ঘন্টার পথ। গাড়ি যখন মন্দিরের সামনে দাঁড়ালো, তখন আশেপাশে ভিড় জমে গেছে। পুলিশের গাড়ি দাঁড়িয়ে সাইরেনের আলো ঘুরছে। মন্দিরের ভেতর ঢুকতেই রক্তের গন্ধে বাতাস ভারী। মাটিতে সিঁদুরের মতন ছড়িয়ে আছে রক্ত। পুরোহিতের দেহ কাপড়ে ঢাকা। পাশে শোকে ভেঙে পড়েছে তার ছেলে, যিনি আবাসনে পুজোর পুরোহিত। তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, বাবা বাবা, আমি তোমাকে বলেছিলাম রাতে একা থেকো না, কেন শোনোনি? অগ্নি এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। শক্ত হও, আমরা খুঁজে বার করব কে এমন নৃশংস কাজ করেছে। পুলিশের এক ইন্সপেক্টর এগিয়ে এসে অগ্নিকে স্যালুট করলো। স্যার, আপনাকে এখানে দেখে ভালো লাগছে। আমরা ঘটনাস্থল ঘিরে রেখেছি, কিন্তু এই খুনটা খুবই অদ্ভুত। অদ্ভুত বলছেন কেন? খুনি ছুরি দিয়ে গলা কেটেছে, দেয়ালে রক্ত দিয়ে লেখা মহিষাসুর ফিরেছে। আব্দুল অবাক হয়ে চারদিকে তাকালেন। সত্যি পাথরের দেওয়ালে বড় হরফে লেখা, লাল রক্ত দিয়ে, মহিষাসুর ফিরেছে। আব্দুল বললেন, হে ভগবান, এটাই তো সিনেমার কাহিনী মনে হচ্ছে। কেউ যদি আবার বলে এখানে ভূত ঘুরছে, তবে আমি কিন্তু বাবা সোজা ওলা বুক করব। অগ্নি হাঁটু গেড়ে মাটির দাগ পরীক্ষা করছিলেন। মৃদু গলায় বললেন, এখানে কোনো ভূত নেই আব্দুল, আছে এক বিকৃত মস্তিষ্ক, যে নিজেকে মহিষাসুর ভাবে। সে কি রে অগ্নি, এই লোকটা খুন করেছে নাকি? কারণ তার বিশ্বাস মা দুর্গার অনুসারীদের সে মেরে ফেলবে। তার মানসিকতা অসুরের মতো। করে হঠাৎ মৃতদেহের পাশে গিয়ে চুপচাপ বসে পড়ল, মাথা নামিয়ে যেন শোক প্রকাশ করছে। অগ্নি কোরার মাথায় হাত রাখলেন। তার চোখে কঠিন সংকল্পের ছাপ। যত অন্ধকারই হোক, আলো এসে তাকে শেষ করবেই।
আমি খুঁজে বার করব এই মহিষাসুরকে। অগ্নি, তুই শুধু খুঁজে বের করিস না, ধরা পড়লে আমার সামনে একটু দাঁড়াতে দিস। আমি ওকে বলবো, মা দুর্গা তোকে মারার আগে একবার হলো হ্যান্ডকাপটা পরে দেখ। অগ্নি হালকা হেসে উঠলেন, কিন্তু সেই হাসির আড়ালেও গম্ভীর ছায়া ক্রমশ গভীর হচ্ছিল। অগ্নি সরাসরি পুলিশ ইন্সপেক্টর মৈত্রের দিকে এগিয়ে গেলেন। ইন্সপেক্টর, মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখতে চাই। ইন্সপেক্টর একটু লজ্জিত মুখে বললেন, স্যার, সিসিটিভিটা কয়েক মাস ধরেই খারাপ, ঠিক করার জন্য ফান্ড আসেনি, তাই কোনো ফুটেজ নেই। অর্থাৎ খুনি জানতো এখানে নজরদারির ব্যবস্থা নেই। ভেরি ইন্টারেস্টিং। কোরা হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল। সে অগ্নিদের টেনে নিয়ে গেল মন্দিরের পেছনে একটা সরু গলির দিকে। অগ্নি নিচু হয়ে মাটির দিকে তাকালেন। ইন্সপেক্টর, এখানে দেখুন, বুটের ছাপ মনে হচ্ছে না? ইন্সপেক্টর হাঁটু গেড়ে দেখে নিয়ে বললেন, সত্যি তো, কিন্তু গলিটা বাইরে মাঠের দিকে যায়। খুনি ওই দিক দিয়ে পালিয়েছে নাকি? খুনি যদি এত সহজে পালাতে চাইতো তবে এই ছাপ মুছে যেত। ইচ্ছে করেই হয়তো রেখে গেছে, যেন আমাদের বিভ্রান্ত করা যায়। কোরা হঠাৎ আবার ঘেউ ঘেউ করতে লাগলো। এবার সে থামলো পুরনো অশ্বত্থ গাছটার গোড়ার দিকে। ওখানে মাটিতে পড়ে আছে একটা সাদা রুমাল, কিছুটা রক্ত মাখা। অগ্নি রুমালটা গ্লাভস পরে হাতে তুলে নিলেন। ইন্সপেক্টর, খুনির তাড়াহুড়োয় রুমালটা পড়ে গেছে, এটাই প্রথম ক্লু। স্যার, আপনি তো শুরুতেই দারুণ দিক ধরেছেন, এবার কি করবেন? প্রথমে মৃতদেহ দেখব, তারপর চারপাশের লোকজনকে জেরা করব। উনি আমাদের খুব কাছেই আছে, হয়তো আমাদেরই কারোর মুখোশের আড়ালে। কোরা আস্তে আস্তে গর্জন করলো, যেন সেও বুঝে গেছে ভয়ানক কিছু ঘটতে চলেছে। মন্দিরের ঘরে মৃতদেহ রাখা রয়েছে, চারিদিকে চাপা গুঞ্জন, ভয় আর শোকের ছায়া। অগ্নি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। কোরা পাশে পাশে হাঁটছিল। অগ্নি হাঁটু গেড়ে মৃতদেহ পরীক্ষা করতে লাগলেন। ঘাড়ে গভীর কাটা দাগ, ধারালো অস্ত্র, রক্ত মাটিতেই আছে কিন্তু চারপাশে ছড়ায়নি। খুন এখানেই হয়েছে। ঠিক তখনই পাশে দাঁড়ানো আব্দুল মুখ কুচকে বললেন, ও, রক্ত দেখলেই আমার গা গুলিয়ে ওঠে রে অগ্নি। তবে তবে একটা কথা বলি, উনি কিন্তু সিনেমার মতো কাজ করেছে, ধরাটা সহজ হবে না। ইন্সপেক্টর মৈত্র একটু বিরক্ত হয়ে বললেন, মশাই, এটা সিনেমা নয়, খুন হয়েছে। হ্যাঁ রে ভাই, জানি, তবে সিনেমার মতো রহস্যময়। তবে একটা ব্যাপার বুঝে রাখুন, অগ্নি যখন কেস হাতে নিয়েছে তখন খুনির লুকোনোর পৃথিবীতে জায়গা নেই। কোরা কোথায়? অগ্নি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন। ঠিক তখনই কোরা ঘেউ ঘেউ করতে লাগলো এবং বাইরে দৌড় দিল। সবাই পেছনে গেল। কোরা গিয়ে থামলো একজন মাঝ বয়সী লোকের সামনে। সে যেন কেমন ঘাবড়ে আছে, কপালে ঘাম। বিজয় দা, তুমি? সেই পুরোহিত বলল। অগ্নি বললেন, আপনি চেনেন এনাকে? হ্যাঁ, ইনি বিজয় রায়, আমার মামা তো দাদা। বিজয় বাবু, এত ভয় পাচ্ছেন কেন? না না না, আমি তো কিছুই জানি না। আমি কাল রাতে এখানে এসেছিলাম। ওরে বাবা, কাল রাতেই এসেছিস? তাহলে তো তোকে কেউ দেখলো না কেন? নাকি লুকিয়ে লুকিয়ে কোনো গুপ্ত পুজো করছিলিস? ভিড়ের মধ্যে চাপা হাসি ছড়ালো। বিজয়ের মুখ আরো সাদা হয়ে গেল। অগ্নি কড়া গলায় বললেন, আব্দুল, ঠাট্টা বন্ধ কর। সত্যি যদি কিছু গোপন করে থাকে তাহলে তা খুঁজে বার করতেই হবে। আরে আমি তো তোকে ঠাট্টা করছি ঠিকই, কিন্তু খেয়াল কর, লোকটা তো আমার কথায় আরো কেঁপে উঠল। বিজয়, আপনাকে থানায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে
এখনো রহস্যের আসল পরত খুলল না। নাটকের কেবল শুরু হয়েছে। থানার অন্ধকার ঘরে বসানো হয়েছে বিজয়কে। চোখে মুখে ভয়, গলা শুকিয়ে গেছে। অগ্নি সামনের চেয়ারে বসলেন, পাশে ইন্সপেক্টর মৈত্র, আর দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আব্দুল। কোরা চুপচাপ মেঝেতে বসে আছে, চোখ দুটো স্থির। অগ্নি শান্ত গলায় বললেন, তুমি পুরোহিতের ছেলে অশোকের মামাতো ভাই, তাই না? হ্যাঁ। তাহলে সত্যি বলো, রাতে মন্দিরে ঢুকেছিলে কেন? আরে আমি না টাকাটা ফেরত চাইতে গিয়েছিলাম। কয়েকদিন আগে আমি মেশোকে কিছু টাকা ধার দিয়েছিলাম। মেশো আমাকে টাকা ফেরত তো দিলেনই না, উল্টে রাগারাগি করলেন। আমি রেগে বেরিয়ে আসি, কিন্তু আমি ওনাকে মারিনি। এই যে তুই টাকার কথা বলছিস, তাহলে তো খুনের মোটিভ তো তৈরি হয়ে গেল। টাকা নিয়ে ঝামেলা মানেই তো মারামারি। আব্দুল, তুই চুপ কর। ঠিক আছে ঠিক আছে, তবে দেখিস আমার আন্দাজ ভুল হবে না। ইন্সপেক্টর মৈত্র টেবিলে হাত চাপড়ে বললেন, বিজয়, যদি সত্যিই খুন না করে থাকো তবে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবে, কিন্তু মিথ্যে বললে কিন্তু তুমি চিরদিনের জন্য ফেঁসে যাবে। বিজয় কেঁপে উঠল। আমি মিথ্যে বলছি না ইন্সপেক্টর, আমি খুন করিনি। অগ্নি কয়েক মুহূর্ত চুপ করে তার চোখে চোখ রেখে তাকালেন। তুমি হয়তো সত্যি বলছো, তবে তোমার রাগ, তোমার টাকার চাহিদা, এসবই তোমাকে সন্দেহভাজন করে তুলছে। ঠিক তখনই ইন্সপেক্টর মৈত্র হালকা কেশে নিয়ে বললেন, স্যার, একটা জিনিস মনে পড়ছে। এরকম একটা খুন কয়েকদিন আগেই ঘটেছিল সোনাগাছিতে। এক পতিতাকে মেরে ফেলা হয়েছিল, আর খুনের ঘরের দেওয়ালে রক্ত দিয়ে কিছু একটা লেখা ছিল। এবার পুরোহিতের বাবার খুনের ঘটনাতেও একই রকম লেখা পাওয়া গেছে। আরে তাই নাকি? মানে খুনি একই লোক? সোনাগাছি থেকে মন্দির পাড়া, খুনি তো একেবারে সফর করছে রে। অগ্নির মুখ কঠিন হয়ে গেল। মৈত্রবাবু, সেই খুনের তদন্ত ফাইলটা কি এখনো খোলা আছে? হ্যাঁ স্যার, খুনের তদন্ত এগোয়নি, খুনির খোঁজও পাওয়া যায়নি। স্যার, রিপোর্টে লেখা আছে অজ্ঞাত খুনি। আসলে জানেনই তো স্যার, রেড লাইট এলাকা, সিসি ক্যামেরাও লাগানো যায় না। অগ্নি উঠে দাঁড়ালেন। তাহলে আমাদের অবিলম্বে সোনাগাছি যেতে হবে। খুনি যে শুধু হত্যা করছে তাই নয়, একটা নির্দিষ্ট চিহ্ন মানে প্যাটার্ন রেখে যাচ্ছে। এই বার্তাগুলোই খুনিকে প্রকাশ করবে। সোনাগাছি মানেই তো রাতের শহর, গলি ঘুপচি আর হাজার লোকজন। তুই ঠিকই বলেছিস অগ্নি, ওখানেই খুনির আসল ছাপ লুকিয়ে আছে। চলুন গাড়ি নিয়ে রওনা হই, তবে সাবধানে থাকতে হবে। সোনাগাছি সহজ জায়গা নয়। সোনাগাছির আধারই হয়তো আলো জ্বালাবে এই রহস্যের। সোনাগাছির গলিতে ঢুকতেই অন্ধকার এবং ভিড় তাদের চোখে পড়ল। বাতাসে ধোঁয়া, দুর্গন্ধ, আর দূরে কারো কণ্ঠস্বর, সব মিলিয়ে একটা অস্থির পরিবেশ। কোরা পেছনে পেছনে লাফ দিয়ে হাঁটছে, মাঝে মাঝে হালকা ঘেউ ঘেউ করছে। তারা ধীরে ধীরে সেই বাড়ির দিকে এগোলেন যেখানে কয়েকদিন আগে পতিতাকে খুন করা হয়েছিল। দেওয়ালে রক্তমাখা লেখা তাদের চোখে পড়ল, কিন্তু লেখাটা যেন এবার একটু জটিল, অক্ষর অসম্পূর্ণ, কিছু ভাঙা শব্দ, কোথাও কোথাও লাইন ছেঁড়া। এগুলো কি একই হাতের লেখা? কিছুই বোঝা যাচ্ছে না। দেখছিস অগ্নি, শব্দগুলো যেন নাচছে, একবার সামনে আবার পিছনে। লেখক মনে হচ্ছে আমাদের সঙ্গে খেলা করছে। কোরা দেওয়ালের পাশে বসে অস্থিরভাবে ঘেউ ঘেউ করছে। অগ্নি মেঝেতে পড়ে থাকা বুট ছাপগুলো পরীক্ষা করতে লাগলেন। ছাপাগুলো ভিন্ন, কেউ উপর দিকে গেছে, কেউ অন্য দিকে। কেউ আমাদের বিভ্রান্ত করছে। ও, অর্থাৎ খুনি এক এক সময় এক একটা নাচের স্টেপ ফেলছে, আর ডান পায়ে যেন একটু বেশি ছাপ। এখন মজা করার সময় নয় আব্দুল, খুনি আমাদের বিভ্রান্ত করছে, সতর্ক থাকতে হবে।
তারা বাড়ির ভেতরে ঘেঁটে খোঁজ নিতে লাগলেন। মেঝেতে ছেঁড়া কাগজ, রুমালের টুকরো, দেওয়ালে লেখা মিলিয়ে সবকিছু যেন কল্পনাতীতভাবে বিভ্রান্তিকর। প্রতিটা ক্লু যেন ধোঁয়াশা তৈরি করছে, কোনো কিছুই স্পষ্ট নয়। খুনি ইচ্ছাকৃতভাবে আমাদের বিভ্রান্ত করছে। সব মিলিয়ে আমরা আরো বিভ্রান্ত হয়েছি। হ্যাঁ অগ্নি, খুনির হাতে যেন আর্টের ছোঁয়া আছে। কিন্তু আমি বলি, আজ আমরা ফিরে যাই, না হলে আমার মাথা ঘুরে যাবে এবার। ঠিক আছে আব্দুল, আজ আর বেশি কিছু করার দরকার নেই, ফিরে যাই। ক্লুগুলো বিশ্লেষণ করে বাড়িতেই বসে করতে হবে। তারা সোনাগাছি থেকে বের হয়ে ধীরে ধীরে অন্ধকার পেরিয়ে এগিয়ে চললেন। আবাসনে ফিরে আসতেই অশোক ছুটে এসে বলল, কি হলো? কিছু কি পেলেন? আজ কিছুই নিশ্চিত পাইনি, তবে প্রশ্নগুলো আরো বেড়েছে। খুনি আমাদের সঙ্গে খেলছে, আর আমরা সেই খেলায় শুধু শুরুতেই নামলাম। ঠিক আছে অগ্নি, তবে মনে রেখো, আসল খেলা এখন শুরু হয়েছে। কোরা মালিকের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে, যেন বোঝাচ্ছে সত্যের সন্ধান এখনো বাকি। তাদের ফিরে আসার পর অগ্নি জানলেন, সব ক্লু ঘেঁটে বিশ্লেষণ করা ছাড়া পরবর্তী পদক্ষেপ ঠিক করা যাবে না। আজকের অভিযান শেষ হলেও রহস্য আরও ঘনীভূত হয়ে গিয়েছে। আজ অষ্টমী। প্রতিটা ঘরে সজ্জা, ফুল এবং দুর্গামূর্তির পাশে কুমারী পুজোর প্রস্তুতি চলছে। সবাই উত্তেজিত, মুখে আনন্দের ছাপ। শিশুকুমারী সুমনা, মাত্র 8 বছর বয়সী, আজ দেবীর অবতার হিসাবে পুজোতে অংশগ্রহণ করবে। কিন্তু হঠাৎ এক শূন্যতা সমস্ত আনন্দ থামিয়ে দিল। আজ নতুন একজন পুরোহিত এসছেন, একটু বয়স্ক কিন্তু বেশ ব্যক্তিত্বপূর্ণ। বেশ মন দিয়ে পুজো করছেন। কিছুক্ষণ পর তিনি বললেন, কুমারীকে নিয়ে আসুন, সময় উপস্থিত। শান্তি উঠে দাঁড়ালেন। তিনি সেই মেয়েটির মা, যে আজ কুমারী হয়েছে। নাম সুমনা, বয়স 6, ফুটফুটে সুন্দর মেয়েটি। নিজের ফ্ল্যাটে গিয়ে শান্তি অবাক, সুমনা কোথায়? ভালো করে খুঁজে কোথাও তাকে না পেয়ে শান্তি আতঙ্কিত কণ্ঠে চিৎকার করলো এবং ঘরের মধ্যে দৌড়তে লাগলো। সুমনা, তুই কোথায়? আয় মা। এদিকে নতুন পুরোহিত ধীরে ধীরে মন্ত্রপাঠ শুরু করলেন। সবাই তার দিকে তাকিয়ে আছে। পুরোহিত একটা থালার কাছে গেলেন, যা মূর্তির পাশে রাখা ছিল। ধীরে ধীরে তিনি ঢাকনা সরালেন। হঠাৎ তার চোখ বড় বড় হয়ে গেল এবং তিনি চিৎকার করতে লাগলেন, না 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 না, এ কি! চিৎকারের সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। অগ্নি, আব্দুল এবং কোরা পরিস্থিতি বুঝতে ছুটে এলেন। ধীরে ধীরে অন্যান্য মানুষও সেখানে এসে ভিড় জমালো। থালার মধ্যে কোনো ফুল নয়, সুমনার মাথা পড়ে আছে। সেই ছোট্ট মুখ যা সবাইকে আনন্দ দিত এখন অচল। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল ধারালো অস্ত্র দ্বারা এটাকে বিচ্ছিন্ন করা হয়েছে। আব্দুল রাগে চিৎকার করে উঠলেন, জানোয়ার! আচ্ছা, মেয়েটাকে বলেই তার চোখ সামনে আটকে গেল। অস্ফুটে বললেন, ও অগ্নি, মহিষাসুরের মূর্তিটা দেখ। অগ্নি দ্রুত মহিষাসুরের মূর্তির দিকে নজর দিলেন। তিনি অবাক হয়ে দাঁড়ালেন। মূর্তির হাতে একটা আসল তলোয়ার ছিল এবং তলোয়ারের গা গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এটা সম্ভব নয়, কেউ ভয়ঙ্কর কিছু করেছে। এটা কোনো কল্পনা নয়। কি হচ্ছে এসব? আমরা কি কোনো ভয়ঙ্কর অভিশাপের সম্মুখীন হয়েছি? না আব্দুল, এটা অভিশাপ নয়, এটা মানুষের তৈরি হত্যাকাণ্ড। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট্ট মেয়েটিকে কে এবং কেন হত্যা করলো? কোরা কানে হাওয়া লাগতেই মহিষাসুরের মূর্তির দিকে তাকিয়ে ঘাড় নাড়তে লাগলো, যেন বলছে এখানে কিচ্ছু ঠিক নেই। অগ্নি ধীরে ধীরে মহিষাসুরের তলোয়ারের কাছে গিয়ে পরীক্ষা করলেন। রক্ত শুকিয়ে যাচ্ছে, কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই, তাজা রক্ত।
এই হত্যাকারী খুবই অভিজ্ঞ, ধারালো অস্ত্র ব্যবহার করেছে এবং এটিকে ইচ্ছাকৃতভাবে মহিষাসুরের মূর্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। এখন আমাদের খুঁজে বার করতে হবে সুমনা কোথা থেকে উপস্থিত হয়েছিল এবং এই খুনি কে। বলতে বলতে তিনি লক্ষ্য করলেন সুমনার মাথার নিচে একটা ভাঁজ করা কাগজ। সেটা হাতে নিয়ে দেখলেন লেখা আছে, আমি মহিষাসুর, দুর্গার কোনো অনুচর বাঁচবে না, কেউ না, আমি ফিরে এসেছি, কারুর নিস্তার নেই। আব্দুল বললেন, এই মহিষাসুর তো বেশ ডেসপারেট রে, আর কত খুন করবে কে জানে। শান্তি কোনো মতে বলল, আমার মেয়ে, আমার সুমনা, কে করলো, কেন করলো? শান্তি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তার খুনিকে ধরব। যে এই জঘন্য কাজ করেছে তাকে আমি ছাড়ব না। বাইরের বাতাস কাঁপছে আবাসনের কাঠের দরজায়, আর অন্ধকার যেন গোপন রহস্য লুকিয়ে রেখেছে। আবাসনের সামনের উঠোনে এখন শ্মশানের নীরবতা। দুর্গাপূজার আনন্দ মুহূর্তে বদলে গিয়েছে গভীর শোকে। সুমনার ছোট্ট দেহটা শোয়ানো রয়েছে সাদা চাদরে ঢাকা। অগ্নি মেঝেতে হাঁটু গেড়ে বসে নিঃশব্দে চারপাশ দেখছিলেন। তার পাশে বসা আব্দুল ফিসফিস করে বললেন, এইটা তৃতীয় খুন। আগের দুটো মনে আছে তো? প্রথমে ওই পতিতা, তারপর পুরোহিত, আর এখন এই বাচ্চা মেয়েটা। হ্যাঁ আব্দুল, এবার মনে হচ্ছে একটা প্যাটার্ন স্পষ্ট হচ্ছে। দেবী আর অসুর দুই বিপরীত সত্তার সংঘর্ষের মতো। ঠিক তখনই বাইরের গেটের পাশে সাইরেন বাজল। ইন্সপেক্টর অমিত মৈত্র ঢুকলেন, কঠোর মুখ কিন্তু চোখে উদ্বেগ। মিস্টার সান্যাল। হ্যাঁ ইন্সপেক্টর। আমি থানায় বসে রিপোর্ট পাই আবার খুন, এবার একটা ছোট্ট মেয়ে। কি যে হচ্ছে শহরে। এই খুনটিও আগের দুটোর সঙ্গে যুক্ত মনে হচ্ছে। মানে সিরিয়াল কিলার? ঠিক তাই। সিসিটিভি ফুটেজটা দেখলে হয়তো কিছু একটা বোঝা যাবে। যাবে না মৈত্রবাবু, আমি দেখেছি আবাসনের সিসি ক্যামেরা তার কেটে গিয়েছিল পুজোর লাইট লাগাতে গিয়ে। এরা ভেবেছিল পুজো মিটে গেলে সারাবে, কিন্তু তার আগেই। কি মুশকিল। যাই একবার বডি দেখে আসি। ইন্সপেক্টর মৈত্র ঘরের ভেতরে ঢুকে গেলেন, কিন্তু ঢুকেই থেমে গেলেন এক দৃশ্য দেখে। সুমনার মাথার পাশে এক মহিলা বসে আছেন, সাদা শাড়ি, চোখে চশমা, কাঁধে ঢেকে রেখা এলোবেলো চুল। দুহাত দিয়ে তিনি সুমনার মুখ স্পর্শ করছেন, বারবার বলছেন, ওঠ সোনা, একবার চোখ খোল, তুই তো বলেছিলি আমারই পূজায় যাবি। অগ্নি ধীরে ধীরে এগিয়ে গেলেন। ম্যাডাম, আপনি কে? আমি ডক্টর অঞ্জলি সাহা, পেশায় সাইকিয়াট্রিস্ট। সুমনা আমার মেয়ের মতোই ছিল, বলতে গেলে আমার কাছেই সারাদিন থাকতো। আমি শান্তি, মানে সুমনার মায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। আপনি কি জানেন ও আজ এখানে কেন এসেছিল? ও এসেছিল কুমারী পূজায়। আমি সকালে ওকে নিজে সাজিয়ে পাঠিয়েছিলাম। ভাবিনি এরকম। তিনি কথা শেষ করতে পারলেন না, চোখের জল গড়িয়ে পড়ল সুমনার হাতের উপর। অগ্নি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ডক্টর শাহ, আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আমরা সন্দেহ করছি এই খুনগুলো কোনো মনোবিকারগ্রস্ত মানুষের কাজ। আপনি যদি একটু সাহায্য করেন। অঞ্জলি ধীরে ধীরে মাথা তুললেন, চোখে প্রশ্ন। মনোবিকারগ্রস্ত মানে কি বলছেন? প্রথম খুনটা হয়েছিল সোনাগাছির এক পতিতা নারী, মানে যার ঘরের মাটি দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি হয়। দ্বিতীয়টা একজন পুরোহিতের, যিনি মন্দিরে দুর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। আর এখন এই মেয়ে, কুমারী রূপে দেবী।
তিনজনই এক অর্থে দেবীর প্রতীক। খুনের জায়গায় আমরা একটা লেখা পেয়েছি, আমি মহিষাসুর, আমি ফিরে এসেছি। মনে হচ্ছে খুনি নিজেকে মহিষাসুর ভাবে। অঞ্জলি গভীরভাবে শুনলেন, তারপর ধীরে ধীরে বললেন, এটা সম্ভব, খুব সম্ভব। আমি একবার এমন রোগী দেখেছিলাম, সে নিজেকে রাবণ বলে মনে করত। সে বলতো দেবতারা তার সর্বনাশ করেছে, তাই প্রতিশোধ নিতে হবে। হয়তো আপনার খুনিটিও এমনই এক ডিলিউশন অফ আইডেন্টিটিতে ভুগছে। মানে সে বিশ্বাস করে সে সত্যি মহিষাসুর? হ্যাঁ, ওর মস্তিষ্কের যুক্তিবোধ নষ্ট হয়ে গেছে, বাস্তব আর পুরাণের সীমা এক হয়ে গেছে। সে ভাবে দেবী আবার জন্মেছেন, আর তাকে বধ করার আগে সে দেবীর প্রতীকদের ধ্বংস করতে হবে। মানে আমাদের সামনে এক অসুর মনা ঘুরছে। এই মানুষটা দেবীর রূপ খুঁজে নিয়ে তাদের হত্যা করছে। এক ধরনের ধর্মীয় উন্মাদনা, কিন্তু তার পেছনে গভীর মানসিক ব্যাধি আছে। অঞ্জলি সোজা হয়ে বসলেন। আমি সাহায্য করব। আমি ওর মানসিক কাঠামো বোঝার চেষ্টা করতে পারি। এরকম বিকারে রোগী নিজের অপরাধকে ধর্মীয় কর্তব্য মনে করে। সে লজ্জিতও হয় না, অনুতপ্ত হয় না। তাহলে আমাদের প্রথম কাজ হবে ওর মানসিক নকশা তৈরি করা। ওর প্রতীক, ওর বিশ্বাস, ওর ভয় সব বুঝতে হবে। মিথোলজিক্যাল রেফারেন্সগুলো খতিয়ে দেখুন। মহিষাসুরের চরিত্র মানে অহংকার, তাড়না আর সমাজের প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিশোধ। খুনি হয়তো নিজের জীবনের ব্যর্থতাকে এই প্রতীকের রূপ দিয়েছে। ডক্টর শাহ, আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে হয়তো এই কেসে আমরা একটা মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করতে পারবো। অঞ্জলি চুপ করে সুমনার মুখের দিকে তাকিয়ে বললেন, আমি থাকবো, সুমনার জন্যই থাকবো। আমি দেবীর ভক্ত, কিন্তু এই হত্যাকারী যদি নিজেকে অসুর ভাবে, তবে আমি দেবীর মনোবিজ্ঞানের রূপ নিয়ে তাকে পরাজিত করব। অষ্টমীর দিনে আবার রক্তপাত। দেবী যখন আসুরিক শক্তিকে ধ্বংসের জন্য প্রস্তুত, তখন এক অসুর মনা মানুষ এই পৃথিবীতে নিজের যুদ্ধ শুরু করেছে। অগ্নি অনুভব করলেন অষ্টমীর এই রাতে দেবী ও অসুরের পুরাণ যেন বাস্তবে ফিরে আসছে। অঞ্জলি চুপ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এই ধরনের মানসিক বিকারকে বলা হয় ডিলিউশন অফ আইডেন্টিটি। রোগী বাস্তব ও পুরাণের সীমারেখা মুছে ফেলে সে নিজেকে কোনো ঐতিহাসিক বা পুরাণের চরিত্র বলে মনে করতে শুরু করে, আর তার কাছে সেটাই বাস্তব। মানে সে বিশ্বাস করছে সে সত্যিই মহিষাসুর? এটি সম্ভবত প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, যেখানে বিভ্রম, ভয় ও গৌরববোধ মিলে মিশে যায়। এই ব্যক্তি মনে করে দেবী তার শত্রু, তাই সে দেবীর প্রতীকদের হত্যা করছে, যেন নিজের পরিশুদ্ধি সম্পন্ন করে। তাহলে তিনটি হত্যার মধ্যে একটি মানসিক কাঠামো আছে। অবশ্যই। পুরোহিত দেবীর পূজক, সোনাগাছির দুর্গা এক প্রতীকী রূপ, আর এই কুমারী মেয়ে দেবীর প্রতিমূর্তি। সে একে একে দেবীর অবতারদের হত্যা করছে। এটি তার বিকৃত ধর্মীয় মিশন। অগ্নি টেবিলের উপর নোটবুক খুলে লিখতে লিখতে বললেন, অঞ্জলি দেবী, খুনি যদি নিজেকে মহিষাসুর ভাবে, তাহলে হয়তো সে বিশ্বাস করে দেবীর দ্বারা নিহত হওয়া এক শাস্তি নয়, এক মুক্তি। অর্থাৎ সে নিজের মৃত্যু চায়, কিন্তু তার আগে সে দেবীর প্রতীকদের ধ্বংস করতে চায়। হ্যাঁ, এই এক ধরনের মরবিড রিডেমশন সাইকোসিস, যেখানে মানুষ নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পেতে ঈশ্বরীয় যুদ্ধ কল্পনা করে। মহিষাসুরের প্রতীক তার কাছে ন্যায়ের প্রতীক হয়ে উঠেছে। ডক্টর সাহা, আপনি আমাদের সাহায্য করবেন? আমি করব। এই মানুষটি যেভাবেই নিজের পরিচয় করে নিক, আমি তার মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করব। আমি ওর সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করব। তাহলে হয়তো আমরা ওর আগাম পদক্ষেপ বুঝতে পারব। তাহলে আমরা একসাথে কাজ করব। আব্দুল, তুই আগের 2 কেসের সমস্ত রিপোর্ট নিয়ে আসবি। মৈত্রবাবু, আপনি থানার ডেটাবেসে খুঁজে দেখুন
গত কয়েক বছরে কোনো ধর্মীয় বিকারগ্রস্ত বা মনোবিকার রোগীর নাম কি এই এলাকায় ছিল? আর আমি সুমনার মৃত্যুর আগে ওর মানসিক অবস্থা বিশ্লেষণ করব, ওর আচরণ, কথাবার্তা, স্বপ্ন, সবকিছু। কখনো কখনো রোগী নয়, ভুক্তভোগীর মনে খুনির ছায়া প্রতিফলিত হয়। এক মুহূর্তে নীরবতা নেমে এলো ঘরে। অনেক দূরে ঢাকের আওয়াজ আবার শুরু হয়েছে, কিন্তু সেই ছন্দে যেন আনন্দ নেই। অস্তিত্বের ভয় যেন ঢুকে পড়েছে প্রতিটি বোলের ফাঁকে। অঞ্জলি উঠে দাঁড়ালেন, সুমনার কপালে হাত রেখে ফিসফিস করলেন, তুমি শান্তিতে ঘুমাও সোনা, দেবী তোমার আত্মাকে রক্ষা করো। বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর নিঃশব্দ হয়ে গেল। কেবল ধূপের ধোঁয়া আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, আর তার গন্ধে মিশে আছে মৃত্যুর, বিশ্বাসের আর এক বিকৃত দেবত্বের গন্ধ। সকাল 8টা। আবাসনের ছাদের উপর সকালের আলো এসে পড়েছে। বাতাসে এখনো আছে ধূপের গন্ধ, কিন্তু তার সঙ্গে মিশে আছে এক অদ্ভুত শূন্যতা। অগ্নি, আব্দুল আর ডক্টর অঞ্জলি বসে আছেন একটা লম্বা টেবিলের চারপাশে। টেবিলে ছড়ানো কাগজপত্র, ছবির প্রিন্ট আউট, রিপোর্ট, 3টে খুনের প্রতিটি বিশদ তথ্য। অগ্নি চুপচাপ একটা ফাইল খুলে বললেন, 3টি খুন, 3টি রূপ, কিন্তু একটাই প্রতীক, পুরোহিত, পতিতা আর কুমারী কন্যা। 3জনই দেবী বা দেবীর প্রতিরূপ। মানে এক অসুর তাকে বধ করছে, তাই তো? কিন্তু এই অসুরটা মানুষ, মানুষ হয়েও নিজেকে দেবীর শত্রু ভাবছে। অঞ্জলি চশমাটা খুলে চুলের গোছা সরিয়ে বললেন, এই জায়গাটাতেই মনস্তত্ত্ব কাজ করে। আব্দুল, কেউ যদি নিজেকে মহিষাসুর ভাবে, সে নিজের অস্তিত্বকে ইতিহাসের বাইরে নিয়ে যায়, নিজের বিকারকে সে পরিণত করে ধর্মযুদ্ধে। অগ্নি তার নোটবুকে কিছু লিখতে লিখতে বললেন, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, খুনি কেন মহিষাসুর হতে চায়? প্রতিটি ভ্রান্ত ধারণার পেছনে থাকে অপরাধবোধ বা অবমূল্যায়ন। হয়তো তার শৈশবে সে কোনো ভয়ঙ্কর আঘাত পেয়েছে, সেখানে তাকে বলা হয়েছে সে অসুর, পাপী, অযোগ্য। আর সময়ের সঙ্গে সেই আঘাত রূপ নেয় এক ধর্মীয় পরিচয়। সে ভাবে যদি সে মহিষাসুর হয় তবে তার অপরাধ পবিত্র হয়ে যায়। মানে সে নিজের পাপকে গৌরবের প্রতীকে পরিণত করছে। ঠিকই তাই। এটাকে আমরা বলি সাইকোটিক রেটিনোলাইজেশন, একটি বিকৃত আত্মন্যায়বোধ। অগ্নি টেবিলে রাখা ফটো 3টে একসঙ্গে তুলে ধরলেন। পুরোহিত, পতিতা, সুমনা। বললেন, এই 3জনের মধ্যে একটি অদ্ভুত রেখা আছে। পুরোহিত ছিলেন দেবীর সেবক, পতিতার বাড়ির মাটি দিয়েই দেবীর মূর্তি গড়া শুরু হয়, আর সুমনা ছিল কুমারী পুজোর কেন্দ্রবিন্দু। উনি একে একে দেবীর প্রতিটি দিক ধ্বংস করছে, যেন সে নিজের মিথ তৈরির পথে চলেছে। এটা এক ধরনের সিম্বলিক পিউরিফিকেশন। সে বিশ্বাস করে দেবীকে হারিয়ে সে নিজেই দেবীর শক্তির ধারক হবে। ইতিহাসে এই ভাবনার ছাপ আছে। আসরিক শক্তি চায় দেবীর শক্তিকে আত্মস্থ করতে। আপনি কি ভাবছেন? উনি শিক্ষিত? হ্যাঁ, এবং ধর্মতত্ত্বে পারদর্শী। তার পুরাণ সম্পর্কে গভীর জ্ঞানও আছে। তবে সে বিশ্বাস করে ইতিহাস তাকে ভুল বুঝেছে। সে নিজেকে বিচারহীন নায়ক ভাবে। মানে নিজের মাথায় সিনেমা চলছে, যেখানে সেই নায়ক, বাকি সবাই ভিলেন। তুমি যেভাবেই বলো, আসলে সেটাই সত্যি। তাহলে আমরা তার মানসিক প্রোফাইল তৈরি করতে পারি? অঞ্জলি পেন নিয়ে লিখতে শুরু করলেন। লিঙ্গ পুরুষ, বয়স 30 থেকে 45-এর মধ্যে, পেশা শিক্ষিত, হয়তো ধর্মীয় বা সমাজসেবামূলক পেশায় যুক্ত। মনস্তাত্ত্বিক অবস্থা ডিলিউশনাল সাইকোসিস উইথ মাইথোলজিক্যাল ফিক্সেশন। বিশ্বাস নিজেকে মহিষাসুর মনে করে, দেবী ও তার প্রতীকদের ধ্বংস করতে হবে। উদ্দেশ্য আত্মমুক্তি বা দেবশক্তির আত্মস্থকরণ। এখন প্রশ্ন, পরবর্তী খুন কবে হবে? অঞ্জলি কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন, তারপর ধীরে ধীরে বললেন, দেখুন, প্রথম খুন হয়েছে চতুর্থীর রাতে, পতিতা।
দ্বিতীয় খুন ষষ্ঠীর রাতে পুরোহিত, তৃতীয় খুন অষ্টমীতে কুমারী। যদি এই প্যাটার্ন ধর্মীয় রীতির সঙ্গে চলে তাহলে দশমীর দিনই শেষ অধ্যায়। দশমী মানে বিজয়ের দিন? ঠিকই তাই। যেদিন দেবী মহিষাসুরকে বধ করেন সেদিন সে কাউকে হত্যা করবে, আর তার কাছে সেটা হবে রিবার্থ রিচুয়াল, নিজের পুনর্জন্ম। মানে সে দেবীর ভাসানের দিনকে নিজের প্রতিশোধের দিন বানাবে। এবং আমি নিশ্চিত সে হত্যার স্থান হিসেবে বেছে নেবে ভাসানের ঘাট, যেখানে দেবীকে বিসর্জন দেওয়া হবে। কারণ তার মানসে দেবীর শেষ যাত্রাই তার অসুর জয়। সেখানে সে কাউকে বেছে নেবে, সম্ভবত কোনো নারী যিনি দেবী রূপে সজ্জিত। ঘরে আবার নীরবতা নেমে এলো। বাইরের কাছে পাখিরা ডাকছে, কিন্তু সেই শব্দেও অদ্ভুত অশুভতা। মানে আমাদের হাতে মাত্র 2 দিন। অগ্নি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, জানলার দিকে তাকিয়ে বললেন, আজকে নিয়ে 2 দিন। দেবী যখন ফিরে যাবেন তখন এক অসুর মানুষ আবার তার যুদ্ধ শুরু করবে। কিন্তু এবার আমরা প্রস্তুত থাকব। অগ্নি, মনে রাখবেন, এই মানুষটি কোনো সাধারণ অপরাধী নয়। সে যুক্তির বাইরে। ওকে ধরতে হলে আমাদের ওর কল্পনার জগতে ঢুকতে হবে, ওর পুরাণে প্রবেশ করতে হবে। তাহলে চলুন ডক্টর অঞ্জলি, আমরা দেবী ও অসুরের এই যুদ্ধের মানুষ পটে প্রবেশ করব। বাইরে তখন পুজোর ধনুচির ধোঁয়া উঠছে। দূর থেকে শোনা যাচ্ছে জয় মা দুর্গা ধ্বনি, কিন্তু তাদের চোখে ফুটে উঠেছে এক অন্য ছায়া, যেখানে দেবী নয়, অসুরের মণি পরবর্তী যুদ্ধক্ষেত্র। দশমীর সকাল। শহর যেন আজ অন্যরকম। রাস্তায় ফুলের গন্ধ, ঢাকের তালে তালে নাচছে মানুষ, মেয়েরা শঙ্খ বাজাচ্ছে, জয় মা দুর্গা ধ্বনি যেন আকাশ ভরিয়ে দিয়েছে। কিন্তু সেই আনন্দের ভেতরে কোথাও একটা অদৃশ্য অন্ধকার ঘুরে বেড়াচ্ছে। অগ্নির চোখে আজ ঘুম নেই। রাতভর তিনি রিপোর্ট ঘেঁটেছেন, মানচিত্র এঁকেছেন, আর মনে মনে ভেবে গেছেন সে আজই আসবে। দেবীর সঙ্গে সঙ্গে সে নিজেকে বিসর্জন দেবে অথবা অন্য কাউকে। আব্দুল দরজা ঠেলে ঘরে ঢুকলেন। সব থানাকে খবর দেওয়া হয়েছে, ভাসানের সব ঘাটে পুলিশ মোতায়েন আছে। কিন্তু জানিস তো, ভিড়ের মধ্যে কাউকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। অসম্ভব নয় আব্দুল, শুধু যুক্তি দিয়ে নয়, ওর মানসিক ছক দিয়ে ভাবো। ওর কাছে আজকের দিনটা কোনো উৎসব নয়, মুক্তির দিন। ঠিক তখনই ডক্টর অঞ্জলি সাহা ঘরে ঢুকলেন। আজ তার চোখে কালো চশমা, চুল বাঁধা, হাতে মোবাইল আর একটা ছোট্ট ফাইল। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি গত রাত জুড়ে কিছু নথি দেখেছি, একটি বিষয় চোখে পড়েছে। অগ্নি আগ্রহ ভরে তাকালেন। অঞ্জলি বললেন, প্রতিটি খুনের আগের দিন খুনি হত্যাস্থলের আশেপাশে ঘুরেছে, একটি প্রতীক রেখে গেছে, শাখা, চূর্ণ ফুল কিংবা দেবীর ছবি। এগুলো সে রাখে রিচুয়াল মার্কার হিসেবে। আমি আশঙ্কা করছি আজ সকালেই সে নতুন প্রতীক ফেলেছে। তাহলে আমাদের সেটা খুঁজে বার করতে হবে। কোথায় খুঁজবো? কলকাতায় তো শত শত ঘাটে বিসর্জন হয়। ও দেবীকে ঘৃণা করে না, ও দেবীর শক্তিকে নিজের মধ্যে নিতে চায়। তাই ও এমন জায়গা বেছে নেবে যেখানে দেবীকে প্রথম নামানো হবে, অর্থাৎ সবচেয়ে বড় সম্মানিত ঘাট, বাবুঘাট। ঠিক তাই। আজ দুপুরে সেখানেই প্রথম ভাসান শুরু হবে। আমার বিশ্বাস সে ওই সময়ই আঘাত হানবে। নদীর ধারে মানুষের ঢল, ঢাকের শব্দ, শঙ্খধ্বনি, নারীদের সিঁদুর খেলা, হাসি আর কান্না মিলেমিশে একাকার। অগ্নি, আব্দুল, ইন্সপেক্টর মৈত্র আর অঞ্জলি ভিড়ের মধ্যে ছদ্মবেশে ঢুকেছে। অগ্নির মাথায় গামছা, হাতে ক্যামেরা। আব্দুল সাধারণ পোশাকে, অঞ্জলি সিঁদুরে ভেজা শাড়িতে একজন ভক্ত সেজেছে। অগ্নি ধীরে ধীরে বললেন, সবাই সতর্ক থাকো। ও যদি সত্যি এখানে থাকে তাহলে দেবীর সামনে আসবেই। তার বিকৃত বিশ্বাস অনুযায়ী দেবীর চোখের দৃষ্টি ওর আত্মাকে জ্বালিয়ে দেয়। অঞ্জলি চারপাশে তাকালেন। তার মনোচক্ষু যেন বিশ্লেষণ করছে প্রতিটা মুখ। দেখুন, ওর শরীরের ভাষা আলাদা হবে। ওর চোখে থাকবে দ্বন্দ্ব, ভয় আর উত্তেজনা একই সাথে।
ঠিক তখনই তিনি ইঙ্গিত করলেন। ওই দেখুন, ওই লোকটা। একজন মধ্যবয়সী পুরুষ, সাদা পাঞ্জাবি, মাথায় চন্দনের টিপ, হাতে রুদ্রাক্ষের মালা, কিন্তু চোখে এক অদ্ভুত জ্বালা। সে দেবীর প্রতিমার দিকে তাকিয়ে ফিসফিস করছে। আজ তুমি যাবে, আমি ফিরব। আজ অসুরের মুক্তি হবে। অগ্নি তার দিকে এগিয়ে গেলেন। আপনি কি বললেন? লোকটি চমকে উঠল, মুখ ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অগ্নির দিকে, ঠোঁটে হাসি। আপনারাও কি দেবীকে বিদায় দিতে এসেছেন? আমরা সবাই এসেছি, কিন্তু আপনি কাকে মুক্তি দিতে এসেছেন? আমাকে। আমি মহিষাসুর। আজ দেবী যাবে, আমি বাঁচব। তারপর হঠাৎ সে কোমর থেকে একটা ছোট ছুরি বার করলো। মুহূর্তে ভিড়ের মধ্যে চিৎকার। কোরা কোথায় লুকিয়েছিল বোঝা যায়নি। সে এক লাফে লোকটার হাত কামড়ে ধরল। লোকটা অতর্কিত হামলায় ঘাবড়ে যেতেই আব্দুল ছুটে গিয়ে তার হাত চেপে ধরলেন। অগ্নি তাকে মাটিতে পেড়ে ফেললেন। ছুরি পড়ে গেল পাশে। অঞ্জলি দৌড়ে এসে বললেন, চুপ করে থাকুন, কেউ যেন ওর কথা না শোনে। তোমরা বুঝবে না। দেবীকে আমি ভালোবাসি। ও আমাকে বারবার মারে, আমি বারবার জন্মাই। তুমি বিশ্রাম চাও, তাই না শান্তি? ওর চোখে আগুন, আমি জ্বলছি। অগ্নি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তিনি জানেন এই মানুষটির শরীরে অসুর নয়, অসহায় এক মানসিক অসুস্থতা বাস করছে। ইন্সপেক্টর মৈত্র এসে লোকটাকে ধরে নিয়ে গেলেন। অঞ্জলি নিঃশব্দে বললেন, এই মানুষটি খুনি ঠিকই, কিন্তু সেই একই সঙ্গে নিজের শিকারও। তার ভেতরে দেবী ও অসুর একসাথে লড়ছে। আজ দেবী জলে গেলেন আর অসুর শান্তি পেল। বাইরে তখন ঢাক বাজছে, যেন বলছে আসছে বছর আবার হবে। কিন্তু অগ্নির মনে প্রতিধ্বনি করছে অন্য একটা সুর। যুদ্ধ শেষ নয়, মানুষ ও মন, এ যুদ্ধ চলবে চিরকাল। শহরের আকাশ আজ শান্ত। গঙ্গার জলে ভাসছে ফুল, ভাঙা প্রতিমার হাত, যেন দেবী সত্যিই ফিরে গেছেন তার আবাসে। কিন্তু সেই শান্তির ভেতরেও কোথাও যেন একটা শূন্যতা। অগ্নি সারাদিন কোথায় যেন গিয়েছিলেন, ফিরেছেন একটু আগেই। এখন জানলার পাশে বসে ধোঁয়া ওঠা চা হাতে চুপচাপ বসে আছেন বাইরের দিকে তাকিয়ে। ও শাকনিক আর পূজা চুপচাপ বসে। ঠিক তখনই দরজা খুলে গেল। ডক্টর অঞ্জলি সাহা ভেতরে ঢুকলেন। ক্লান্ত মুখ, কিন্তু চোখে একটা শান্ত দীপ্তি। তিনি ফাইলটা টেবিলে রাখলেন। আমি কাল রাতে ওর মেডিকেল ইতিহাস খুঁজে পেয়েছি। ওর নাম অরিন্দম রায়চৌধুরী। ও একসময় মনোবিজ্ঞানের ছাত্র ছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়তো। গবেষণার বিষয় ছিল মানব মনের পৌরাণিক প্রতীকবোধ। কিন্তু 5 বছর আগে তার স্ত্রী দুর্গা ও কন্যা কুহু এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। দুর্ঘটনার পর থেকেই ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অগ্নি ফাইলের ভেতরের ছবি উল্টে দেখলেন। একটা সুখী পরিবারের ফটো, দুর্গাপুজোর প্যান্ডেলে হাস্যোজ্জ্বল মুখ। অগ্নি আস্তে আস্তে বললেন, দুর্গা, কুহু, সেই নামগুলোই তার মস্তিষ্কে দেবীর প্রতীক হয়ে গেছে। ঠিকই তাই। তার মনে গভীর অপরাধ বোধ ছিল। দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল ও নিজেই। তারপর থেকে ও ভাবতে শুরু করে দেবী তাকে শাস্তি দিচ্ছেন। ধীরে ধীরে এই অপরাধবোধ মিশে যায় পৌরাণিক প্রতীকের সঙ্গে, আর সেখান থেকেই জন্ম নেয় মহিষাসুর সত্তা। মানে ওর অসুর আসলে ওর অপরাধ বোধ। ঠিকই তাই। ওর মানসিক অসুখ ডিসোসিয়েটিভ ডিলিউশনাল ডিসঅর্ডার। সে নিজের মধ্যে 2টি সত্তা তৈরি করে ফেলেছিল, একটা অপরাধী অরিন্দম আর 2 প্রতিশোধ পরায়ণ মহিষাসুর। তার কাছে প্রতিটি দেবী স্বরূপ মানুষই ছিল সেই দুর্গা যে তাকে শাস্তি দিয়েছে। অগ্নি ফাইলটা ধীরে ধীরে বন্ধ করে বললেন, অসুরদের কখনো জন্ম হয় না, ওরা তৈরি হয় আমাদের মধ্যেই। একটু নীরবতা নেমে এলো ঘরে। অঞ্জলি বললেন, ওর শেষ কথাটা মনে আছে? অগ্নি চুপ করে রইলেন। অঞ্জলি নিজেই বললেন, দেবী আমাকে বারবার মারে, আমি বারবার জন্মাই। সেটাই ওর সাইকোসিসের কেন্দ্র। ও মৃত্যুকে শেষ বলে বিশ্বাস করতো না। নিজের পুনর্জন্মের ধারণাই ওকে টেনে নিয়ে গিয়েছিল হত্যার দিকে। এখনো হাসপাতালের মানসিক ওয়ার্ডে, তাই না? হ্যাঁ, আমি নিজে ওর চিকিৎসা করব। হয়তো পুরোপুরি সেরে উঠবে না, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না।
কখনো কখনো শাস্তির চেয়ে চিকিৎসাই নেয়। অগ্নি উঠে দাঁড়ালেন, জানলার দিকে তাকিয়ে বললেন, দশমী মানে বিজয়া, কিন্তু বিজয় সবসময় আনন্দের নয়, কখনো কখনো তা কেবল এক বেদনার সমাপ্তি, আর কখনো এক নতুন আরম্ভ। অগ্নি ধীরে ধীরে দরজাটা বন্ধ করলেন। তার চোখে ঝিলিক। যুদ্ধ শেষ হলেও সত্যের খোঁজ কখনো শেষ হয় না। ডক্টর অঞ্জলি, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো এই কেস এত তাড়াতাড়ি শেষ হতো না। আমি যা করেছি তা মানবিক দায়িত্ব। সুমনা আমার নিজের সন্তানের মতো ছিল। তবে একটা কথা বলবো ম্যাডাম, আপনি না থাকলে অরিন্দমকে ধরা যেত না। খুনির মনস্তত্ত্বটা আপনি যেভাবে ব্যাখ্যা করলেন একেবারে নিখুঁত। হ্যাঁ, নিখুঁত, এতটাই নিখুঁত যে আমি সন্দেহ করতে শুরু করলাম। অঞ্জলি একটু চমকে তাকালেন। কি বলছেন? সবকিছু কেমন যেন খাপে খাপে লেগে গেল। যে লোকটা এত ভয়ানক সে এত সহজে ধরা পড়ে গেল, কেমন একটা ম্যাজিকের মতো, তাই না? কি বলতে চাইছিস বলতো? অগ্নি চুপ করে টেবিলের উপর একটা খাম রাখলেন। খামের ভেতর থেকে বেরিয়ে এলো কাগজের টুকরো। সুমনার মৃত্যুর পর যে নোটটা পাওয়া গিয়েছিল। অগ্নি বললেন, দেখুন, প্রথম 2 খুনের পর এই ধরনের নোট পাওয়া গেছিল। কালির ধরন, লেখা, শব্দের বিন্যাস সব একই, কিন্তু সুমনার মৃত্যুর পর যে নোটটা পাওয়া গেছে তার লেখন চাপ ও স্ট্রোক অর্ডার পুরোপুরি আলাদা। মানে এই নোটটা অরিন্দম লেখেনি। একটা নীরবতা নেমে এলো। দূরে পায়রা উড়ে গেল আকাশে। শাকনিক বলল, তাহলে কে লিখেছে? অগ্নি সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, সে যে এই সমস্ত ঘটনার নেপথ্যে আছে, যে হলো এই কেসের আসল নাটের গুরু। কে সে? একজন বুদ্ধিমান মানুষ, যিনি জানতেন অরিন্দম মানসিকভাবে অসুস্থ। জানতেন পুলিশ ওকে সন্দেহ করবেই। যিনি চেয়েছিলেন এই বিভ্রমটাকে কাজে লাগাতে। কিন্তু কে হতে পারে ও? যে সবকিছুর খুব কাছেই ছিল, যে জানতো সুমনা কার সঙ্গে থাকতো, কার ওপর বিশ্বাস করত এবং কে ওর মানসিক দুর্বলতা জানতো। অঞ্জলির মুখটা যেন একটু কেঁপে উঠল। আপনি কাকে সন্দেহ করছেন অগ্নিবাবু? অগ্নি এক দৃষ্টে তাকিয়ে রইলেন অঞ্জলির চোখের দিকে। ডক্টর অঞ্জলি, সুমনা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, তাই না? আমি ওকে নিজের সন্তানের মতো দেখতাম। তাহলে সেই মেয়েটাকে মারতে একবারও হাত কাঁপলো না আপনার? অগ্নির বলা কথাটা যেন ঘরে বোমার মতো আছড়ে পড়ল। সবাই বিহ্বল। অঞ্জলির মুখ চোখ রাগে লাল। বললেন, কি বলছেনটা কি আপনি? আচ্ছা, একটা কথা বলুন তো, অরিন্দম যে আপনার পেশেন্ট, সে কথাটা বেমালুম চেপে গেলেন কেন? এই কথায় অঞ্জলি যেন একটু থতমত খেয়ে গেল। বললেন, না না, ও আমার পেশেন্ট নয়। অগ্নি এবার আরেকটা ফাইল খুলে বললেন, এটা অরিন্দমের মেডিকেল ফাইল। ডাক্তারের প্রেসক্রিপশন রয়েছে, আর সেটা আপনারই। আপনি ওর ব্রেন ওয়াশ করেছিলেন, আপনার নাম ভুলিয়ে দিয়েছিলেন ওকে, কিন্তু ও যে আরেকটা ফাইল নিজের আলমারিতে লুকিয়ে রেখে দেবে তা মনে হয় ভাবেননি, তাই না? আরও একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম, আপনি যখন ওর সঙ্গে কথা বলছিলেন, অরিন্দম আপনার চোখের দিকে তাকাচ্ছিল, ঠোঁট নাড়াচ্ছিল, ঠিক যেমন একজন রোগী তার পরিচিত চিকিৎসকের সামনে প্রতিক্রিয়া দেয়। অঞ্জলির মুখে একটা হালকা সাদা ছায়া। আপনি কি বলতে চাইছেন অগ্নি? আমি বলতে চাইছি
অরিন্দম ছিল আপনার রোগী, আপনি ওকে চিকিৎসা করতেন, তাই না? এক মুহূর্ত নীরবতা, তারপর অঞ্জলি ধীরে ধীরে বললেন, হ্যাঁ, এক সময় করতাম। এক সময় নয়, এখনো করেন, এবং আপনি ওর মনকে এমনভাবে প্রভাবিত করেছিলেন যাতে সে আপনার নির্দেশ মেনে চলতে শুরু করে। আপনি ওকে মানসিকভাবে প্রোগ্রাম করেছিলেন যাতে সে খুন করে আপনার আসল অপরাধ ঢাকতে পারে। অঞ্জলি চুপ, শুধু হাতটা টেবিলের ওপর কেঁপে উঠল। আব্দুল বিস্ময় বললেন, মানে উনি খুন করিয়েছেন ওকে দিয়ে? না আব্দুল, দুটি খুন করিয়েছিলেন ইনি, কিন্তু তৃতীয় খুন অর্থাৎ সুমনার খুন উনি নিজে করেছেন। অঞ্জলির মুখ ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল। অগ্নি টেবিলে আরেকটা পুরনো ছবি রাখলেন, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দেখা যাচ্ছে তরুণী অঞ্জলি, হাতে ট্রফি, পাশে লেখা ওমেন্স ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন। আপনি ওজন তুলতেন ডক্টর অঞ্জলি, তাই সুমনার মাথা আলাদা করা আপনার পক্ষে সম্ভব ছিল। ওজন, কোণ আর ধার সবকিছু প্রফেশনাল কৌশলে করা। পূজা ধীরে ধীরে বলল, আপনি এত কিছু জানলেন কিভাবে? আপনার অতীত খুঁজতে গিয়ে জানলাম আপনি এক সময় শান্তির স্বামী অরূপের সহপাঠী ছিলেন। আপনি ওকে ভালোবাসতেন, কিন্তু অরূপ বিয়ে করে শান্তিকে। আপনার ঈর্ষা তখন দমে যায়নি, শুধু চাপা পড়ে গেছিল। তারপর তারা বিদেশে চলে গেল। আপনি নিজের কেরিয়ার তৈরি করলেন, সফল মনোবিদ। কিন্তু যেদিন তারা ফিরে এলো, সেই ঈর্ষা আবার জেগে উঠল। আপনি তাদের নতুন ফ্ল্যাট খুঁজে দিলেন, আবাসনে। আপনি সুমনার ঘনিষ্ঠ হলেন যেন ওর বিশ্বাস অর্জন করতে পারেন। তারপর পরিকল্পনা শুরু করলেন। তাহলে অরিন্দম? অরিন্দম ছিল আপনার অস্ত্র। আপনি ওর মস্তিষ্কে ধারণা ঢুকিয়ে দিয়েছিলেন সে মহিষাসুর। প্রথম দুটো খুন পুরোহিত আর পতিতা আপনি ওর হাতে করালেন যাতে একটা প্যাটার্ন তৈরি হয়। এরপর আপনি নিজে সুমনাকে মারলেন, কিন্তু চিহ্নগুলো এমনভাবে সাজালেন যাতে পুলিশ ভাববে এটাও সেই সিরিয়াল কিলিং এর অংশ। আসলে আপনি প্রথম থেকেই সুমনাকে মারতে চেয়েছিলেন অরূপকে একটা জোর আঘাত দিতে, কিন্তু তার জন্য এমন প্ল্যানিং করলেন সত্যি অতুলনীয়। আর তাই জন্য উনি চেঁচে আমাদের উপকার করতে চাইলেন। হ্যাঁ, এক এক করে ক্লু প্লান্ট করে আমাদের নিয়ে গেলেন অরিন্দমের কাছে। সে ধরা পড়ল। উনি ধরা পড়েছে মানে কেস ক্লোজড। কে আর ভাববে যে এর পেছনে অন্য কারোর ষড়যন্ত্র আছে? কিন্তু সেদিন উনি যখন অরিন্দমের সাথে কথা বলছিলেন, অরিন্দমের চোখ দেখে আমার সন্দেহ হয়। মনে হয় সে এনাকে চেনে, আর তখনই সন্দেহগুলো বাড়তে থাকে। এত সহজে কিভাবে আমরা খুনি অবধি পৌঁছে গেলাম? আর তখনই মনে হলো ডাক্তার অঞ্জলি কি তাহলে কোনো গেম খেলছেন? প্রমাণ? হাতের লেখাটা যে না, সেটা ফরেন্সিক আর হ্যান্ডরাইটিং এক্সপার্ট ঠিক প্রমাণ করে দেবে, আর বাকি প্রমাণ পুলিশ ঠিকই খুঁজে নেবে। অঞ্জলি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, মুখে অদ্ভুত এক শান্তি। তার আর দরকার নেই অগ্নিদেব সান্যাল, তুমি ঠিকই ধরেছ। হ্যাঁ, আমি করেছি। কিন্তু কিন্তু আপনি এটা করতে পারলেন? একটা
অত ছোট বাচ্চাকে? তুমি জানো অগ্নি, আমি কাউকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সে ভালোবাসলো অন্য কাউকে। আর শান্তিকে ঘৃণা করতাম না, আমি নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু ওরা ফিরে এলো আর অরূপ আমার সাথে যোগাযোগ করলো। ফ্ল্যাট চাই, ওদের সুখী পরিবার দেখে ভেতর থেকে যেন একটা আগুন জ্বলে উঠল। আমাকে তিলে তিলে মেরে ওরা সুখী হতে পারবে না। তখনই ঠিক করি ওদের সব থেকে বড় সম্বলকে শেষ করে দেব। তুমি ভুল ভাবছিলে অঞ্জলি। এভাবে কখনো হত্যার মাধ্যমে কারোর ওপর শোধ নেওয়া যায় না। ওটা কেবল আত্মবিনাশ ডেকে আনে। হয়তো ঠিকই বলেছ, কিন্তু যখন মন ভাঙে তখন যুক্তি থাকে না। বাইরে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল। অগ্নি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তুমি প্রতিভাবান ছিলে ডক্টর অঞ্জলি, কিন্তু প্রতিভা আর অন্ধকারের মেলবন্ধন সবসময় ধ্বংস ডেকে আনে। অঞ্জলি হাসলেন, একটা অদ্ভুত শান্ত হাসি। তুমি দেরি করে ফেলেছো অগ্নি। অগ্নি থমকে গেলেন। অঞ্জলি পকেট থেকে একটা ইনজেকশন বের করলেন আর নিজের হাতে ঢুকিয়ে দিলেন। অগ্নি চিৎকার করে উঠলেন, না! অঞ্জলি মাটিতে বসে পড়লেন, ঠোঁটে সেই একই রকম শান্ত হাসি। সুমনা এখন শান্তিতে আছে, আমি ওর কাছেই যাচ্ছি। অগ্নি ঝুঁকে পড়ে ধীরে ধীরে বললেন, হয়তো দেবী এবার সত্যি তোমায় ক্ষমা করবেন। শরতের আকাশে আজ পূর্ণিমার আলো। এদিক ওদিক ভেসে আসছে কোজাগরি লক্ষ্মী পুজোর শাঁখ আর ঘন্টার আওয়াজ। গঙ্গার ধারে হালকা কুয়াশা ভেসে আছে। অগ্নি বসে আছে নদীর ধারে, পাশে তার প্রিয় কুকুর কোরা শান্তভাবে মাথা গুঁজে আছে অগ্নির হাঁটুর উপর। দূরে ঢাকের আওয়াজ মিলিয়ে গেছে, শহর আবার ছন্দে ফিরছে। কিন্তু অগ্নির মন যেন কোথাও থমকে আছে, সেই মৃত্যুর মুখোমুখি সময়। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ, ওই আবার ভাবছিস? অগ্নি ফিরে তাকালেন। আব্দুল, হাতে 2 কাপ চা, মুখে চেনা হাসি। অগ্নি মৃদু হেসে বললেন, কখন এলি? আব্দুল বসে পড়লেন সিঁড়ির ওপর, কোরার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওরাও তো চিন্তিত ছিল তোকে নিয়ে। সাগ্নিক আর পূজা দুজনেই বলল অগ্নি স্যার কেমন চুপচাপ হয়ে গেছেন। আমি বললাম চুপচাপ নয়, লোকটা এখন নিজের ভেতরে শয়তানদের সাথে কথা বলছে। আমার ভেতরের অসুরও মাঝে মাঝে কথা বলে আব্দুল, কিন্তু আমি শোনার ভান করি না। একটু চুপ করে দুজনেই নদীর দিকে তাকালেন। জলের ঢেউয়ে পূর্ণিমার আলো পড়ে ঝিকমিক করছে। অগ্নি ধীরে বললেন, তুই জানিস ডক্টর অঞ্জলি আসলে কোনো দানব ছিল না। ও ছিল এক ভাঙা মানুষ। ভালোবাসা যখন অপ্রাপ্ত হয় তখন সেটা ধীরে ধীরে ঘৃণায় রূপ নেয়, আর ঘৃণা শেষমেশ নিজেকেই গ্রাস করে। মনোবিজ্ঞানে একে বলে অ্যাফেক্টিভ কোল্যাপস, যখন আবেগ যুক্তির ওপরে চলে যায়। তুই যেভাবে ধরলি সবটা, ভাবলেই গায়ে কাঁটা দেয়। আমি তো প্রথমে ভাবছিলাম কেসটা শেষ হয়ে গেছে। শেষ কোথায় আব্দুল? অনিন্দম এখন মানসিক হাসপাতালে। ও ধীরে ধীরে সেরে উঠছে, কিন্তু অঞ্জলির মৃত্যু শুধু একটা অপরাধের সমাপ্তি নয়, এটা একটা প্রশ্নের শুরু। একজন চিকিৎসক যিনি মানুষের মন বাঁচানোর জন্য শপথ নিয়েছিলেন, তিনি শেষমেশ নিজের মনকেই হত্যা করলেন। কেন? কারণ মানুষ নিজের আবেগকে কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক তখনই শাগনিক আর পূজা এসে পড়ল। শাগনিকের হাতে খাবারের ব্যাগ, পূজার মুখে চিন্তিত হাসি। সে বলল, আপনারা দুজনে এখানে? আমরা ভেবেছিলাম থানায় আছেন। থানায় কাজ শেষ, এখন বিশ্রাম চলছে। অগ্নিবাবু ওনার দার্শনিক মুডে আছেন। তাহলে আমরা ব্যাঘাত ঘটাচ্ছি না তো? আরে না না, এসো। আসলে আমি ভাবছিলাম
দেবী যখন অসুরবধ করেন, তিনি আসলে কি ধ্বংস করেন? কোনো দানবকে নয়, বরং মানুষের ভেতরের অন্ধকারকেই। পূজা চুপচাপ বসে পড়ল সিঁড়ির ওপর। কিন্তু সেই অন্ধকার কি পুরোপুরি মরে? অগ্নি তাকিয়ে রইলেন নদীর দিকে। না, মরে না, ও কেবল ঘুমিয়ে থাকে। যতদিন মানুষ ভালোবাসবে ততদিন হারানোর ভয়ও থাকবে, আর যতদিন ভয় থাকবে অন্ধকারও থাকবে। তফাৎ শুধু এই, আমরা কেউ সেটা দমন করতে পারি, কেউ পারি না। কোরা হালকা ঘেউ ঘেউ করলো, যেন সম্মতি জানালো। আব্দুল হেসে বললেন, দেখ দেখ, ও তোর দর্শন বুঝে ফেলেছে। খোড়া বোঝে আব্দুল। ওর চোখে আমি প্রতিদিন দেখি এক অদ্ভুত শান্তি, যা মানুষের চোখে নেই। কিছুক্ষণ নীরবতা। গঙ্গার জলে তখন প্রতিফলিত হচ্ছে পূর্ণিমার গোল চাঁদ। অগ্নি ধীরে বললেন, এই কেসে আমি শিখেছি, অপরাধ সবসময় শুধু খারাপ মানুষ করে না, কখনো করে ভালোবাসা হারা মানুষ। ঈর্ষা, বেদনা, অপরাধবোধ সবই মানুষকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেকে চিনতে পারে না। পূজা উঠে দাঁড়ালো। তাহলে চলুন, আজকের রাতটা অন্তত শান্তিতে কাটানো যাক। হ্যাঁ, আজ শান্তি দরকার। মাথা পুরো জ্যাম হয়ে গেছে। সবাই ধীরে ধীরে হাঁটতে লাগলো গঙ্গার ঘাটের দিক থেকে। পেছনে করে একবার ঘেউ করে উঠল, যেন বলল, দেবী গেছেন, কিন্তু অগ্নি এখনো আছে। গঙ্গার ঢেউয়ের মতোই রহস্য মিলিয়ে যায়, কিন্তু রেখে যায় প্রতিধ্বনি। মানুষের ভেতরের অন্ধকার, যা কখনো মরে না, কেবল অপেক্ষা করে অগ্নির মতো কারোর জন্য, যে তার আলো নিয়ে ফিরে আসবে প্রতিবার, প্রতি রাতে। শুনছিলেন রাজদীপ চক্রবর্তীর কলমে ডিটেকটিভ অগ্নির নতুন থ্রিলার মহিষাসুর মার্ডার্স। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, সৌমিক, বর্ণালী, অতনু, মৌমিতা, মৌসুমী, জয়, আবির ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।